নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে কোন ভূপর্যটক যিনি পৃথিবীর গোলাকার আকৃতি সমর্থন করেন। তো মনে রাখবেন, এমন একজন ভূপর্যটক যিনি পৃথিবীর গোলাকার আকৃতিকে সমর্থন করেছিলেন, ওনার নাম হচ্ছে ভাস্কো দা গামা। ঠিক আছে, তো ভূপর্যটক এই কারণেই ওনাকে বলা হয় কারণ তিনি ভারত পরিভ্রমণে এসেছিলেন, সেই কারণে, এবং পর্যবেক্ষণের জন্যই তিনি কিন্তু এসেছিলেন, সেই কারণে ওনাকে ভূপর্যটক, এবং তিনি যে পৃথিবী যে গোলাকার সেটাকে সমর্থন করেছিলেন। এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পৃথিবী সম্পর্কিত অভিগত গোলক ধারণাটি চালু হয় কবে। অর্থাৎ পৃথিবী যে অভিগত গোলক, সেই ধারণাটা কবে থেকে চালু হয়েছিল। সেই ধারণাটা চালু হয়েছিল 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে। এই কোয়েশ্চেনটা অনেকটা ইউনিক কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, তো আপনারা একটু গুরুত্ব সহকারে কোয়েশ্চেন আনসারগুলো মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। ভূমিরূপ গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা যে পালন করে সেটা হচ্ছে পার্থিব প্রক্রিয়া। ঠিক আছে, পার্থিব প্রক্রিয়া হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। পাত সংস্থার তত্ত্বের জনক হলেন পিচো। পিচোকে কিন্তু পাত সংস্থার জনক বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন শিলার দ্বারা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। আপনারা এই কোয়েশ্চেনের আনসারটা অনেকেই জানেন, আবার যারা জানেন না অবশ্যই জেনে নেবেন আপনারা। কোন শিলার দ্বারা ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। ভঙ্গিল পর্বত সৃষ্টির ক্ষেত্রে কিন্তু পাললিক শিলার অনেকটা গুরুত্ব রয়েছে। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে চুক্তির ফলে সৃষ্টি হয় যে পর্বত তাকে কি বলে। তো চুক্তির ফলে যে পর্বতের সৃষ্টি হয় সেটা কিন্তু স্তূপ পর্বত নামে পরিচিত। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম লেভেলের যে এক্সাম হয় সেখানে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে, অবশ্যই মনে রাখবেন আপনারা। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন কয়লার মধ্যে 90 থেকে 95% কার্বন থাকে। তো 90 থেকে 95% কার্বন পাওয়া যায় এমন একটা কয়লা হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, অ্যান্থ্রাসাইট হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আপনারা গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। অ্যান্থ্রাসাইট হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর কয়লার নাম কি। তো সবচেয়ে নিম্ন শ্রেণীর কয়লা যেটা হচ্ছে সেটা হচ্ছে পিট হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর কয়লা। এরপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গম চাষের পক্ষে উপযুক্ত মৃত্তিকাটির নাম কি। তো গম চাষ সবচেয়ে ভালো হয় কোন মাটিতে, সেটা হচ্ছে দোআঁশ মৃত্তিকাতে। দোআঁশ মৃত্তিকাতে গম চাষ সবচেয়ে ভালো হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোন মাটিতে। এবং দোআঁশ মাটিতে আমরা দেখলাম যে গম খুব ভালো হয়। এবার কার্পাস যে মাটিতে ভালো হয় সেই মাটির নাম হচ্ছে রেগুর মাটি। রেগুর মাটিতে কিন্তু কার্পাস চাষটা অনেকটা ভালো হয়। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতে কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে। আমি ধানের গবেষণা কেন্দ্র, চায়ের গবেষণা কেন্দ্র নিয়ে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, আর এখন আমি দিচ্ছি কার্পাস গবেষণা কেন্দ্র, যেটা নাগপুরে অবস্থিত। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হাপানিয়া ত্রিপুরার একটি। তো হাপানিয়া কি, ত্রিপুরার একটি হচ্ছে চটকল কেন্দ্র। ঠিক আছে, চটকল সেখানে তৈরি করা হয়। 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলা কোন নদীর তীরে অবস্থিত। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার ত্রিপুরা যে সমস্ত এক্সাম হয়েছিল, কম্পিটিটিভ লেভেলের এক্সাম, সেই এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছে, কিংবা বোর্ড এক্সামের কথাও আমি বলে যদি, সেটাও কিন্তু বোর্ড এক্সামেও কিন্তু এই কোয়েশ্চেনটাও আসে, অবশ্যই মনে রাখবেন। ত্রিপুরার রাজধানী আগরতলা কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে হাওড়া নদী। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে লাতিন শব্দের লেটার কথার অর্থ কি। লাতিন শব্দের লেটার কথার অর্থ হচ্ছে ইট, মনে রাখার চেষ্টা করবেন। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকটাই ইউনিক কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। লেটার কথার অর্থ হচ্ছে ইট। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে একটি হিমবাহ সৃষ্ট হ্রদ কি। হ্রদ হলো একটি হিমবাহ সৃষ্ট, অর্থাৎ হিমবাহ থেকে যে হ্রদের সৃষ্টি হয় সেই হ্রদ হচ্ছে শতপন্থ।
শতপন্ত হচ্ছে হিমবাহ সৃষ্ট একটি হ্রদের নাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন আপনারা। এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত? তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে কি নামে ডাকা হয়? সেটা হচ্ছে সাংপো। তিব্বতে কিন্তু ব্রহ্মপুত্র যে নদী, সেই নদীকে সাংপো নামে ডাকা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? অর্থাৎ মালাবার উপকূলে যে উপহ্রদ দেখতে পাওয়া যায় সেগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল বলা হয়। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের কম্পারেটিভ লেভেলে কিন্তু এই কোয়েশ্চেন অনেকবার এসেছিল। আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন। কয়াল হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বেলকো এর সম্পূর্ণ নাম কি? আমি পূর্বের কয়েকটা ভিডিওতে আমি বেলকো নিয়ে আলোচনা দিয়েছিলাম বেলকো। তো বেলকো এখন আমরা জানবো এর সম্পূর্ণ নাম কি। বেলকো হচ্ছে, এর সম্পূর্ণ নাম হচ্ছে ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ কবে গঠন করা হয়েছিল? কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠন করা হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। অনেক সময় কিন্তু জিওগ্রাফিতে এরকম সাল দিয়ে কোয়েশ্চেন আসে, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন সেটা। তো 1954 খ্রিস্টাব্দে হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতে বন্যার জন্য দায়ী করা হয় কোন ধরনের বৃষ্টিকে? ভারতে বন্যার জন্য যে বৃষ্টিকে দায়ী করা হয় সেটা হচ্ছে মৌসুমি বৃষ্টি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করবেন। মৌসুমি বৃষ্টি হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন পরিবেশগত কারণে মানুষের জীবন ও সম্পত্তির হানি ঘটলে তাকে কি বলা হয়? কোনো পরিবেশগত কারণে যখন মানুষের জীবন এবং সম্পত্তির হানি ঘটে তখন তাকে বিপর্যয় বলা হয়। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। হয়তো আপনারা এই কোয়েশ্চেন পেয়ে যেতে পারেন এক্সামে, তো অবশ্যই চুজ করবেন বিপর্যয়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মৃত্তিকা দূষণের একটি প্রধান কারণ কি? তো মৃত্তিকা দূষণের একটি প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কঠিন বজ্র পদার্থ। কঠিন বজ্র পদার্থের কারণেই কিন্তু মৃত্তিকা দূষণ হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন জল দূষককে চলতি বাংলায় সেকবিষ বলে অভিহিত করা হয়? এই কোয়েশ্চেনটা অনেকটাই ইউনিক কোয়েশ্চেন। বিভিন্ন অনেকগুলো বই বাজারে পাওয়া যায়, যেগুলিতে কিন্তু সচরাচর এই কোয়েশ্চেনগুলো পাওয়া যায় না। নর্মালি টেক্সট বই যখন আমরা পড়ি তখন কিন্তু এই ধরনের কোয়েশ্চেন পাওয়া যায়। তো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আর্সেনিক হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। কোন জল দূষককে চলতি বাংলায় সেকবিষ বলে অভিহিত করা হয়? সেটা কোয়েশ্চেন আনসারটা হবে আর্সেনিক। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পানীয় জলে আর্সেনিকের প্রধান উৎস কী? তো পানীয় জলে আর্সেনিকের প্রধান উৎস হচ্ছে ভূগর্ভে মৃত্তিকার স্তর। ভূগর্ভে মৃত্তিকার স্তর হচ্ছে পানীয় জলে আর্সেনিকের প্রধান উৎস। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে আপনারা একটু গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ু দূষকের নাম কি? তো কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ু দূষক হচ্ছে মিথেন। মিথেন এর কারণেই বায়ু দূষিত হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হেরিকেন এক প্রকার ঘূর্ণিঝড় যা সৃষ্টি হয়। তো হেরিকেন হলো এক প্রকার ঘূর্ণিঝড়, আমরা সবাই জানি, এবং সেটা যে সৃষ্টি হয় সেটা হচ্ছে উষ্ণ সমুদ্র থেকে সৃষ্টি হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার প্রধান গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে? এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা অনেকেই জানেন। ঠিক আছে, তো এখানে আমি এটা দেওয়ার মানেই হচ্ছে এই কারণেই, এই কোয়েশ্চেনটা অনেকটাই ইম্পর্ট্যান্ট এবং অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আমি এই কোয়েশ্চেনটা এখানে তুলে ধরেছি। আর অনেক সময় এই ইজি টাইপ লেভেলের কোয়েশ্চেনগুলো এক্সামে চলে আসে, আর আমরা ডিপে পড়তে পড়তে অনেকটাই ডিপে ঢুকে যাই, যে ইজি কোয়েশ্চেনগুলো অনায়াসে ভুলে যাই। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি কিছু ইজি কোয়েশ্চেনও দেওয়ার চেষ্টা করেছি। ত্রিপুরার প্রধান গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে? সেটা রয়েছে পালাটনায়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কোন মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়? এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছে, অলরেডি এসে গেছে। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে সেটা মনে রাখবেন। কোন মালভূমিকে ডেকান ট্র্যাপ বলা হয়? সেটা কিন্তু বলা হয় দাক্ষিণাত্য মালভূমিকে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি? তো ভারতের দীর্ঘতম হিমবাহ, আপনারা অনেকেই এই কোয়েশ্চেনের আনসার বলতে পারবেন। ভারতের দীর্ঘতম হিমবাহ যেটা হচ্ছে সেটা হচ্ছে সিয়াচেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জোয়ার ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? জোয়ার আর ভাটার মধ্যে সময়ের যে পার্থক্য সেটা হচ্ছে প্রায় 6 ঘন্টা 13 মিনিট। ঠিক আছে, 6 ঘন্টা 13 মিনিট হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার।
তো এই ছিল জিওগ্রাফি টপিকগুলো থেকে 30 কোয়েশনস। আশা করছি এই কোয়েশনগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। আবারও দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।